আসসালামু আলাইকুম। গত প্রথম পর্বের অর্থাৎ পঞ্চম অধ্যায়ের প্রথম পর্বের ধারাবাহিকতা আমরা দ্বিতীয় লেকচার শুরু করলাম। দ্বিতীয় লেকচারের মধ্যে আমরা তিনটা টপিক নিয়ে আলোচনা করব: মস্তিষ্ক, মেরুরজ্জু, স্নায়ুতন্ত্র। মস্তিষ্ক, মেরুরজ্জু, স্নায়ুতন্ত্র, এই তিনটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো এটার মধ্যে মেরুরজ্জুটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখানে একটা চক্র রয়েছে যেটা পূর্তিবর্ত চক্র বলবো। এই পূর্তিবর্ত চক্রটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো তার আগে হচ্ছে মস্তিষ্ক নিয়ে আমরা আলোচনা করি। মস্তিষ্ক বললে আমরা অনেকে বুঝি আমরা মাথাটা, ঠিক কিনা? পুরো মাথা। আসলে মাথা কি না একটু দেখার চেষ্টা করি। এটা কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র রয়েছে তার মধ্যে দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে মস্তিষ্ক, একটা মেরুরজ্জু। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আমরা স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করেছি। তো এর মধ্যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র রয়েছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে দুইটা অংশ রয়েছে: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এক নম্বরে হচ্ছে মস্তিষ্ক, এক নম্বরে মস্তিষ্ক, দুই নম্বরে হচ্ছে মেরুরজ্জু। এক নম্বরে মস্তিষ্ক, দুই নম্বরে মেরুরজ্জু। এবার মস্তিষ্ক নিয়ে আলোচনা যদি আমরা করি, মস্তিষ্ক তিনটা, মস্তিষ্ক হচ্ছে তিনটা। আমরা বলছি মস্তিষ্ক নিয়ে কথা বলবো, তো মস্তিষ্ক হচ্ছে তিনটা। একটা হচ্ছে এক নম্বরে গুরু মস্তিষ্ক, এক নম্বরে গুরু মস্তিষ্ক, দুই নম্বরে হচ্ছে মধ্য মস্তিষ্ক, তিন নম্বরে হচ্ছে পশ্চাৎ মানে পিছনের দিকে পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। এখন এই গুরু মস্তিষ্কের আর একটা নাম হচ্ছে সেরিব্রাম, এটা বলে সেরিব্রাম। আমরা এই কথাগুলি একটু ভালো করে শুনবো, কোনটা সেরিব্রাম বলি আর কোনটা সেরিব্লাম। এই কথাটা একটু গুরুত্বের সহিত মনে রাখবো, কারণ আপনি যদি সেরিব্রাম এবং সেরিব্রাম ঘুরিয়ে ফেলেন তাহলে ঝামেলা হবে। এটা হচ্ছে সেরিব্রাম, সেরিব্রাম, সেরিব্রাম। তো আমরা প্রথমে হচ্ছে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক দুইটা খণ্ডে বিভক্ত। একটা গুরু মস্তিষ্কটা হচ্ছে সামনের দিকের অংশটা, এই অংশটা, এটা হচ্ছে দুটো খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে ডান খণ্ডে আর একটা হচ্ছে বাম খণ্ডে, একটা ডান আর একটা বাম খণ্ডে বিভক্ত। তো এর মধ্যে আমাদের মস্তিষ্কটা ঠিক এভাবে বিভক্ত, এভাবে, এখান থেকে এই এলো সামনেরটা, এলো মধ্যটা, আর এই পেছনের দিকে এইখানের এই অংশটা, এটা হচ্ছে পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। তো এখানে এই সেরিব্রামটাকে, অর্থাৎ আমরা গুরু মস্তিষ্ককে দুটো খণ্ডে বিভক্ত করবো, একটা ডান খণ্ডে আর একটা হচ্ছে বাম খণ্ডে। আর এখানে আমরা আরেকটু কথা বলতে পারি, যেটাকে বলতে পারি হচ্ছে মানে এই সেরিব্রামটাকে বলা হতে পারে ডান সেরিব্রাম, সেরিব্রাল, ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার। আমরা ডান খণ্ডটা বলতে পারি, ডান খণ্ডটাকে বলতে পারি ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, আর বাম খণ্ডটাকে বলতে পারি বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। আর ডান খণ্ডটা মোটামুটি ঢেউ তোলা এরকম, এটার মস্তিষ্কটা, এই গুরু মস্তিষ্কটা ঠিক এরকম। আমরা অনেক সময় গরুর মস্তিষ্ক মানে মগজ দেখেছি, ওখানে এরকম এরকম ঢেউ খেলানো রয়েছে। এই যে ঢেউ খেলানো কিন্তু ধূসর বর্ণের, বলেন এটা কেমন বর্ণের? ধূসর। এই সেরিব্রাম অর্থাৎ গুরু মস্তিষ্ক ধূসর বর্ণের। তাহলে ধূসর ইংরেজি হচ্ছে গ্রে, তাই জন্য এটাকে আমরা বলি গ্রে ম্যাটার। এটাকে আমরা ধূসর, ধূসর, তাই জন্য আমরা এটাকে গ্রে ম্যাটার বলি। বলেন কি বলি? গ্রে ম্যাটার। গ্রে, ধূসর ইংরেজি হচ্ছে গ্রে, তাইলে গ্রে ম্যাটার বলি। আর মস্তিষ্কের ভেতরের অংশটা হচ্ছে বাইরের অংশটা, কিন্তু ভেতরের অংশটা হলো শ্বেত পদার্থ দিয়ে তৈরি, এই জন্য এটাকে হোয়াইট ম্যাটার বলে থাকি। তার মানে মস্তিষ্কের ভেতর বাইরের অংশটা হচ্ছে, বাইরের অংশটা এরকম ঢেউ খেলানো, আর একটা হচ্ছে গুরু মস্তিষ্কের বাইরের অংশটা হচ্ছে ঢেউ খেলানো এবং ধূসর বর্ণের, আর ভেতরের অংশটা হচ্ছে শ্বেত পদার্থ, অর্থাৎ শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার বলা হয়। তাহলে আমরা এক নম্বরে হচ্ছে গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার অর্থাৎ গুরু মস্তিষ্ক নিয়ে কিছু কথা বললাম। এরপর হচ্ছে এটার কাজ, গুরু মস্তিষ্কের কাজ সাধারণত ক্রোধ, কারোর প্রতি মানে হিংসা, ক্রোধ, লজ্জা, গরম, লজ্জা পায় না অনেকে, লজ্জা, গরম, শীত, নিদ্রা, আর এই তাপ সংরক্ষণ, চলন, এইগুলি নিয়ে এইগুলো কাজ করে হচ্ছে গুরু মস্তিষ্ক। এইগুলো তুমি যদি লজ্জা পাও তাহলে মনে করতে হবে যে তোমার গুরু মস্তিষ্ক খুব সচল রয়েছে, আর যদি লজ্জা না পাও তাহলে সচল কম থাকবে। আচ্ছা, এবার আমরা মধ্য মস্তিষ্ক নিয়ে আলোচনা করব।
মধ্য মস্তিষ্ক, সাধারণত গুরু মস্তিষ্ক আর পন্স। ভালো মতো বোঝার চেষ্টা করব, এটা পরীক্ষার খাতায় অর্থাৎ এমসিকিউ আকারে খুবই গুরুত্বের সহিত আসে। এই যে আমরা একটু দেখার চেষ্টা করি, গুরু মস্তিষ্ক এবং পন্স এর মাঝখানে থাকে মধ্য মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক এবং পন্স, গুরু মস্তিষ্ক এবং পন্সের মাঝখানে থাকে মধ্য মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক এবং পন্স এই দুটোর মাঝখানে থাকে হচ্ছে মধ্য মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক পন্সের মাঝে থাকে মধ্য মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক এবং পঞ্চের মাঝে থাকে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের কাজ সাধারণত দৃষ্টিশক্তি, মানে চোখে দেখা, অর্থাৎ দেখে কত দূর তুমি সুন্দর করে দেখতে পাবে, অথবা শ্রবণ শক্তি, শুনতে পাও কতটা সুন্দর করে তুমি শুনতে পাও, এটা দেখে মধ্য মস্তিষ্ক, এটা কাজ হচ্ছে মধ্য মস্তিষ্ক। এবার লঘু মস্তিষ্ক, এই লঘু মস্তিষ্কটা পেছনের দিকে থাকে, সাধারণত পেছনের দিকে থাকে। গুরু মস্তিষ্ক থেকে আকারে এটা ছোট থাকে, গুরু মস্তিষ্ক থেকে আকারে এটা ছোট থাকে। এটার কয়েকটা অংশ থাকে, একটা হচ্ছে সেরিব্লাম, এটার তিনটা অংশ থাকে, একটা হচ্ছে সেরিব্লাম। আবার একটু পড়ার চেষ্টা করি, সেরিব্লাম একটু দেখি, আরেকটা ছিল কিন্তু সেরিব্রাম। আমরা গুরু মস্তিষ্কের সময় যখন লিখেছি তখন লিখেছিলাম সেরিব্রাম, আর এটা হচ্ছে সেরিব্লাম। 2 নম্বরে এটা হচ্ছে 1, 2 নম্বরে হচ্ছে পন্স, 2 নম্বরে হচ্ছে পন্স, 1 2 3। 3 নম্বরে হচ্ছে মেডুলা বা সুষুম্না শীর্ষক, সুষুম্না শীর্ষক, মেডুলা বা সুষুম্না। একটু ভালো মতো বানানটা দেখে নি, শয় দন্তস্বর রস্যু মূর্ধন্যস্বর রস্যু, সুষু ময় নয় আকার, সুষুম্না শীর্ষক, শয় রস্যি শয়ের ক, সুষুম্না শীর্ষক। তার মানে এই লঘু মস্তিষ্কের 3টা অংশ থাকে, লঘু মস্তিষ্কের 3টা অংশ থাকে। তাহলে আমরা মস্তিষ্ক নিয়ে মোটামুটি আলোচনা করলাম। মস্তিষ্কের 3টা অংশ থাকে, প্রথমে হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের 2টা অংশ থাকে, একটা মস্তিষ্ক মেরুরজ্জু, আর এর মধ্যে আমরা মস্তিষ্ক নিয়ে আলোচনা করলাম, মস্তিষ্কটা আলোচনা করলাম। তো মস্তিষ্ক 3টা, একটা হচ্ছে গুরু মস্তিষ্ক, একটা মধ্য মস্তিষ্ক, একটা লঘু মস্তিষ্ক। এবার মেরুরজ্জু নিয়ে আলোচনা। মেরুরজ্জুর মধ্যে একটা টপিক রয়েছে যেটাকে আমরা বলবো প্রতিবর্ত চক্র, কিন্তু মেরুরজ্জুটা নিয়ে আলোচনা একটু করার চেষ্টা করি। মেরুরজ্জু, মেরুরজ্জু, তাহলে মেরুরজ্জু হচ্ছে মেরুদণ্ডের মধ্যে মেরুরজ্জু সংরক্ষিত থাকে। মেরুদণ্ডের মধ্যে, মেরুদণ্ড রয়েছে এইখানে, তো এই মেরুদণ্ডের মধ্যে মেরুরজ্জু সংরক্ষিত থাকে। মেরুরজ্জু ধূসর পদার্থ থাকে ভেতরে আর শ্বেত পদার্থ বাইরে। আচ্ছা, এই মেরুরজ্জুর মধ্যে 2টা, একটা হলো ধূসর পদার্থ, ধূসর, আর একটা হলো শ্বেত। একটা হচ্ছে ধূসর আর একটা হচ্ছে শ্বেত পদার্থ। মেরুরজ্জু ধূসর পদার্থ থাকে ভেতরে, এটা থাকে ভিতরে, আর এটা থাকে বাইরে। এটা থাকে ধূসর পদার্থ থাকে ভেতরে আর শ্বেত পদার্থ থাকে বাইরে। অর্থাৎ এটা যদি বাইরে থাকে এটাকে বলে, এটা মস্তিষ্কে ঠিক, মস্তিষ্কটা এখানে ঠিক তার উল্টো, অর্থাৎ বাইরে থাকে, অর্থাৎ এইদিকে থাকে, মানে মস্তিষ্কের ঠিক উল্টো দিকে, মস্তিষ্কের ঠিক উল্টো দিকে থাকে। তার মানে শ্বেত পদার্থের ভেতরে আজ্ঞাবাহী অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র যাতায়াত করে। আর এই শ্বেত পদার্থের মধ্যে 2টা, একটা হচ্ছে আজ্ঞাবাহী, আজ্ঞাবাহী, আরেকটা হচ্ছে অনুভূতিবাহী। এই 2টা অনুভূতিবাহী স্নায়ুতন্তু, স্নায়ু একটু ভালো মতো মনে রাখবো, স্নায়ুতন্ত্র নয়, স্নায়ুতন্তু, স্নায়ুতন্তু যাতায়াত করে, যাতায়াত করে, স্নায়ুতন্তু যাতায়াত করে। তাইলে আমরা ধূসর পদার্থ ভেতরে আর শ্বেত পদার্থ বাইরে, আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী স্নায়ুতন্তু যাতায়াত করে। এটা হচ্ছে মেরুরজ্জু। এই মেরুরজ্জুর মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেটা হচ্ছে আমরা বলবো প্রতিবর্ত চক্র। বলেন কি বলবো? প্রতিবর্ত চক্র। প্রতিবর্ত চক্র, প্রতিবর্ত চক্রের 5টা অংশ থাকে। প্রতিবর্ত চক্রের কয়টা অংশ থাকে? 5টা অংশ থাকে। 5টা অংশ। 1 নম্বরে গ্রাহক অঙ্গ, গ্রাহক অঙ্গ, এটার একটা ছবি রয়েছে, এই ছবিটা আমরা সবাই আর্ট করে নেব। ছবিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে এই ছবির গঠন, অথবা আসতে পারে এই ছবিটা আঁকো, এরকম কিছু আসতে পারে। তাহলে প্রথমে রয়েছে গ্রাহক অঙ্গ, প্রথমে রয়েছে গ্রাহক অঙ্গ। 2 নম্বরে অনুভূতিবাহী স্নায়ু, অনুভূতিবাহী স্নায়ু। 2 নম্বরে রয়েছে অনুভূতিবাহী স্নায়ু। 3 নম্বরে রয়েছে
প্রতিবর্ত কেন্দ্র। 3 নম্বরে রয়েছে প্রতিবর্ত কেন্দ্র। প্রতিবর্ত চক্রের 5টা অংশ বলেছি। 4 নম্বরে আজ্ঞাবাহী স্নায়ু, আজ্ঞাবাহী স্নায়ু। 5 নম্বরে রয়েছে সাড়া প্রদানকারী অঙ্গ, সাড়া প্রদানকারী অঙ্গ। এখানে 5টা অংশ। এই 5টা অংশ এবং ছবিটা খুবই গুরুত্বের সহিত আমরা এগিয়ে নিব। অনেক সুন্দর করে এই প্রতিবর্ত চক্রের ছবিটা তোমরা বইয়ে পাবে, বই থেকে সুন্দর করে আর্ট করে নেবে। এরপরে আমাদের তাহলে মেরুরজ্জু এবং মস্তিষ্ক নিয়ে মোটামুটি কথা বলা শেষ। এরপরে আরেকটা কথা রয়েছে রেচনতন্ত্র। রেচনতন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। রেচনতন্ত্র, আমি তন্ত্র নিয়ে কথা আগেই বলেছি। তন্ত্র হচ্ছে, প্রথমে বলতে পারি যে সাধারণত যেই প্রথমে দেহর পরের অংশটাই হচ্ছে পরের আমরা বলি তন্ত্র। তাহলে তন্ত্রের মধ্যে অনেকগুলি অঙ্গ থাকে, তন্ত্রের মধ্যে অনেকগুলি অঙ্গ থাকে। তাই রেচনের জন্য অনেকগুলি অঙ্গ থাকে, তার মধ্যে এটাকে বলবো মানে রেচনতন্ত্র। কিন্তু রেচনতন্ত্র সাধারণত রেচন কাজটা সম্পন্ন করে, বা রেচনতন্ত্র যে কাজটা এটা সম্পন্ন করে 3টা অঙ্গ। এই 3টা অঙ্গরে সাধারণত আমরা রেচনতন্ত্র বা রেচন অঙ্গ বলে থাকি। গুরুত্বপূর্ণ 3টা অঙ্গরে আমরা রেচন অঙ্গ বলে থাকি। 1 নম্বরে 3টা গুরুত্বপূর্ণ অঙ্গ। 1 নম্বরে ফুসফুস, এটাও রেচন অঙ্গ, ফুসফুস রেচন অঙ্গ। 2 নম্বরে চর্ম, চর্মটাও হচ্ছে রেচন অঙ্গ। 3 নম্বরে এটা হচ্ছে বৃক্ক। তার মানে রেচন অঙ্গ ফুসফুস, যখন আমরা শ্বাস নিই ফুসফুস ব্যবহার করা হয়। চর্ম, এটা দিয়ে ঘামের উদ্রেক হয়, ঘাম বেরোয়। আমাদের পশমের মানে গোড়া দিয়ে ঘাম বের হয়, এটাকে আমরা বলি চর্ম বা চামড়া। এই চামড়াও হচ্ছে তার মানে রেচন কাজ মানে শরীর থেকে কোনো কিছু বের হয়ে যাওয়া। রেচন কাজ মানে কি শরীর থেকে কোনো কিছু কোনো পদার্থ, কোনো মানে দূষিত পদার্থ বের হয়ে যায়। আসলেই দূষিত পদার্থ বের হয় সাধারণত আমাদের শরীরে। আমরা যখন পানি পান করি তখন কিছু পদার্থ তৈরি হয়, যেমন ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড পদার্থটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে শরীরের জন্য ক্ষতিকর একটা পদার্থ। এটা যদি তুমি এমনটা যদি হয় যে আমি পানি খেলাম কিন্তু এরপরে 3 দিন 4 দিন প্রস্রাব করবে না, তোমার আর স্বস্তি লাগবে না, অর্থাৎ স্বস্তি লাগবে না, অসুস্থ হয়ে পড়বে। তো অসুস্থ হয়ে পড়ার কারণ হচ্ছে ওখানে অর্থাৎ ইউরিনের মধ্যে রয়েছে ইউরিয়া। ওই ইউরিয়ার থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়, কিছু ইউরিক অ্যাসিড তৈরি হয়, আরও কিছু ক্ষতিকর পদার্থ তৈরি হয়, যার কারণে তুমি অস্বস্তি বোধ করবে। তো এই ইউরিক অ্যাসিড এরকম মানে এটা হচ্ছে শুধু প্রস্রাবের বেলা বললাম। এবার ঘাম, শরীর থেকে যদি ঘাম না বেরোয়, তাহলে শরীর থেকে যদি ঘাম না বেরোয় অর্থাৎ দূষিত পদার্থ বেরোতে পারলো না। একইভাবে ফুসফুস, আমি শ্বাস করতে পারলাম না, বেঁচেই তো থাকবো না। তো ফুসফুসের সাথে কিছু জলীয় বাষ্প বেরোয়, অর্থাৎ দূষিত জলীয় বাষ্প বেরোয়। আমরা হাঁচি দিই তখনও কিছু পদার্থ বেরোয়, কিছু জার্ম বের হয়। কাশি দিই তখনও কিছু জার্ম বের হয়। তো এটা হচ্ছে ফুসফুসের জন্য 1 নম্বরে। ফুসফুস হচ্ছে তোমার রেচনের জন্য 1 নম্বর হচ্ছে ফুসফুস। শ্বাসের সাথে কিছু দূষিত পদার্থ এবং জলীয় বাষ্পের সাথে কিছু দূষিত পদার্থ বের হয়ে যায়, এটা ফুসফুস। 2 নম্বর চর্ম, চামড়া দিয়ে ঘাম বের হয়, চামড়ার গোড়া দিয়ে কিছু ঘাম বের হয়, এটাকে বলবো আমরা 2 নম্বর রেচন অঙ্গ। 3 নম্বর বলবো বৃক্ক। বৃক্ক করে বলা হয় মূত্র তৈরির কারখানা। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমাকে যদি বলা হয় মূত্র তৈরির কারখানার নাম কি, মূত্র তৈরির কারখানা কোনটি, তখন আমরা বলবো বৃক্ক। মূত্র তৈরি সাধারণত আমাদের শরীরে মানে মেরুদণ্ডের নিচের দিকের 2টা অংশ, যেটাকে দুই দিকে 2টা, এই দিকে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 2টা বৃক্ক থাকে, 2টা করে বৃক্ক থাকে। ওই বৃক্কটা হচ্ছে মূত্র তৈরির কারখানা বলা হয়। এবং এটা শাকন করে তারপরে মূত্রটাকে বের করে দেয় শরীর থেকে। ঠিক আছে, তো আমরা এই অধ্যায়ের মধ্যে বৃক্কটা, মেরুরজ্জু ও রেচনতন্ত্র নিয়ে আলোচনা করলাম। তার মানে হচ্ছে এইটার মধ্যে অর্থাৎ দ্বিতীয় লেকচারের মধ্যে মেরুরজ্জু অর্থাৎ রেচনতন্ত্র, এটা মস্তিষ্ক, 3টাই গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মেরুরজ্জু বা প্রতিবর্ত চক্র। ছবি সহ অতীব গুরুত্বের সহিত আমরা সুন্দর করে আঁকার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা বললাম তাহলে ফুসফুস, চর্ম, বৃক্ক এই 3টা হচ্ছে রেচন অঙ্গের অংশ। 3টা রেচন অঙ্গ আমরা এই 3টাকে বলতে পারি। ঠিক আছে, তো আমরা দ্বিতীয় লেকচারের মধ্যে এখন এইখান থেকে যে কোশ্চেনগুলি হতে পারে
আমি আপনাদের শুরু থেকে একটু বলে দিচ্ছি। এখান থেকে হতে পারে মস্তিষ্ক, এর সেরিব্রাম বলতে কি বোঝায়, সেরিব্রাম বলতে কি বোঝায়, মেডুলা বলতে কি বোঝায়, তারপরে হচ্ছে হেমিস্ফিয়ার বলতে কি বোঝায়, এরকম টাইপের কোশ্চেন, ছোট কোশ্চেন হতে পারে। এরপরে হচ্ছে আমরা আরও কিছু পঞ্চ বলতে কি বোঝায়, তারপরে সেরিব্রাম বলতে কি বোঝায়, তারপরে মেরুরজ্জু বলতে কি বোঝায়। মেরুরজ্জু পুরোটাই করতে হবে, মেরুরজ্জু থেকে বড় কোশ্চেন আসার সম্ভাবনা। এখানে প্রতিবর্ধ চক্র রয়েছে, ছবিটা আর্ট করব এবং এটা ডিটেলস আলোচনা করব। এরপর প্রতিবর্ধ চক্রের পরে হচ্ছে রেচনতন্ত্র। রেচনতন্ত্র বলতে কি বোঝায়, রেচন অঙ্গ কী কী, বৃক্ক কী, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা টপিকগুলি শেষ করব। ঠিক আছে, খোদা হাফেজ। আমাদের দ্বিতীয় টপিকও শেষ হলো।